ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্প দুটির মাত্রা ছিল 7.1 এবং 7.5। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে মোরন এলাকার কাছে। এতে রাজধানী কারাকাসের বিভিন্ন ভবন ধসে পড়েছে। ভূমিকম্পটির ফলে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ভেনেজুয়েলায় জাতীয় ছুটির দিন পালিত হচ্ছিল বুধবার। এর মাঝেই স্থানীয় সময় সন্ধ্যা 6টা 4 মিনিটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার প্রথম ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির গভীরতা ছিল 22 কিলোমিটার। এর মাত্র 39 সেকেন্ড পরই রাজধানী থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার গভীরতা ছিল 10 কিলোমিটার এবং কেন্দ্রস্থল ছিল মোরনের 16 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ইউএসজিএস বলছে এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সংস্থাটি প্রাথমিকভাবে অনুমান করেছে যে মৃতের সংখ্যা 10,000 থেকে 1 লাখের মধ্যে হতে পারে। এদিকে বিবিসি জানিয়েছে ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসে প্রবল কম্পন অনুভূত হয়েছে। এছাড়া বিভিন্ন ভবন ধসে পড়ার খবরও পাওয়া গেছে। জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়া জনগণকে তাদের ঘর বাড়ি ছেড়ে বাইরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েকটি ভবনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের কিছু স্থাপনা বা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েকটি ভবনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা গ্যাস থেকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক তা চাই না। এদিকে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ পরবর্তী আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। এদিকে ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে 6.9। ভূমিকম্পটি কুজি থেকে 35 কিলোমিটার উত্তর পূর্বে 32 মাইল গভীরে আঘাত হানে। তবে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। এদিকে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ মোকাবিলার জন্য সরকারকে ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরিভাবে মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ইউরোপ, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ফ্রান্স। দেশটিতে চরম গরমে এই পর্যন্ত অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার দেশটির পশ্চিমাঞ্চলের হাজার হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির অর্ধেকেরও বেশি এলাকায় সর্বোচ্চ রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সের পাশাপাশি স্পেনেও জুনের গরমের গত 75 বছরের রেকর্ড ভেঙে গেছে। ইতালিও তীব্র গরমে পড়েছে। দেশটির 16টি প্রাদেশিক রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যেও জারি করা হয়েছে বিরল রেড অ্যালার্ট। অন্যদিকে জার্মানি, পোল্যান্ড, ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরিতেও আগামী কয়েকদিনের জন্য তীব্র গরমের সতর্কতা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে গ্রীষ্মকাল আগের চেয়ে অনেক বেশি তপ্ত। চলতি জুনে এই দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি সামরিক তাপপ্রবাহ নয়, বরং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবের ইঙ্গিত। আগামীতে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই অবস্থা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ তাদের। অরিসুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাজ্য। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কিছু এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। জুন মাসে এমন তাপমাত্রা দেশটির ইতিহাসে নজিরবিহীন। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাজ্যে গরমের তীব্রতা বাড়ছে। গত এক দশকে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের পারদ ছুঁয়েছে এমন দিনের সংখ্যা আগের তুলনায় 3 গুণেরও বেশি বেড়েছে। একসময় 35 ডিগ্রি সেলসিয়াস ছিল বিরল ঘটনা, অথচ গত 10 বছরের মধ্যে 6 বছরেই সেই সীমা অতিক্রম করেছে দেশটি। এ অবস্থায় নতুন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন 2022 সালে যুক্তরাজ্যের সর্বোচ্চ 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। বর্তমান হারে বৈশ্বিক উষ্ণায়ন চলতে থাকলে 2050 সালের মধ্যে দেশটিতে এই ধরনের তাপমাত্রা নিয়মিত ঘটনা হয়ে উঠতে পারে। তবে প্রশ্ন হলো, এমন ভবিষ্যতের জন্য কতটা প্রস্তুত যুক্তরাজ্য? ব্রিটেন সরকারের স্বাধীন উপদেষ্টা সংস্থা ক্লাইমেট চেঞ্জ কমিটির উত্তরটি খুব একটা আশাব্যঞ্জক নয়। সংস্থাটি বলছে, সম্প্রতি চরম তাপপ্রবাহ মোকাবেলায় ধারাবাহিক সরকারগুলোর প্রস্তুতি খুবই হতাশাব্যঞ্জক। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমের প্রভাব পড়বে জনজীবন ও অবকাঠামোতেও। জরুরি পদক্ষেপ না নিলে শতাব্দীর মাঝামাঝি সময়ে 90% বেশি বাড়ি তীব্র তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হবে, যা হুমকিতে ফেলবে স্বাভাবিক জীবনযাত্রা। এই অবস্থা থেকে রক্ষা পেতে সবখানেই শীতলীকরণ ব্যবস্থার আওতায় আনা এবং তাপপ্রবাহ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। অরিসুল ইসলাম, ৭১। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। কিন্তু তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি হলেই কেবল এই পরিদর্শন সম্ভব। এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকের আগে বাহরাইনে পৌঁছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। আর হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000 নাবিককে উদ্ধারের জন্য জাতিসংঘের সমর্থিত নতুন এক পরিকল্পনার অধীনে আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এছাড়া চলাচলের বিধিনিষেধ আরও শিথিল হওয়ায় 5টি দক্ষিণ কোরীয় জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আরও 13টি দক্ষিণ কোরীয় জাহাজ প্রণালীতে এখনও রয়ে গেছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাওয়াতিয়েহতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 2 জন। সেই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, যুক্তরাষ্ট্র চাপ দিলেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না তার দেশ। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতিতে হ্রাস টানতে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সিনেট। 50 থেকে 48 ভোটে পাশ হওয়া এই প্রস্তাবকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠেছে, সিনেটের এই ভোটের পরও কি ট্রাম্প চাইলেই ইরানে হামলা চালাতে পারবেন? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরান যুদ্ধ থামাতে সিনেটে এটি ছিল 10ম প্রচেষ্টা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ঠেকানোর লক্ষ্যে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাব মঙ্গলবার প্রথমবারের মতো অনুমোদন করে মার্কিন সিনেট। এই প্রস্তাবের মাধ্যমে আইন প্রণেতারা স্পষ্ট বার্তা দিয়েছেন যে কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা বা নতুন সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে তাদের উদ্বেগ রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রস্তাব পাশের ফলে মার্কিন রাজনীতি ও ট্রাম্পের যুদ্ধনীতিতে কয়েকটি বড় প্রভাব পড়তে যাচ্ছে। প্রথমত, এটা ট্রাম্পের একক সিদ্ধান্তের উপর বড় ধাক্কা। ট্রাম্প প্রশাসন যে ইরান সংঘাত সম্পূর্ণ নিজের পছন্দে বা একক সিদ্ধান্তে শুরু করেছিল, এই প্রস্তাব পাশের মাধ্যমে তার উপর আইন প্রণেতারা একটি বড় লাগাম টানলেন। এটি স্পষ্ট করে দিল যে প্রেসিডেন্ট চাইলেই একক ইচ্ছায় যুদ্ধ চালিয়ে যেতে বা নতুন করে যুদ্ধ শুরু করতে পারবেন না। দ্বিতীয়ত, রিপাবলিকান পার্টির ভেতরেও ট্রাম্পের নীতি নিয়ে মতবিরোধ সামনে এসেছে। এই প্রস্তাব পাশের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সঙ্গে 4 জন রিপাবলিকান সিনেটরও যোগ দিয়েছিলেন। এটি ট্রাম্পের নিজস্ব দল রিপাবলিকান পার্টির ভেতরে অসন্তোষ এবং ট্রাম্পের যুদ্ধনীতির প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ করে। এরপরই যে জটিলতা তৈরি হচ্ছে সেটা যুদ্ধ অর্থায়নে। ইরান সংক্রান্ত ভবিষ্যৎ সামরিক ব্যয়ের জন্য কংগ্রেস থেকে বিপুল অর্থ বরাদ্দ আদায় করা প্রশাসনের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। সবশেষ ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে এই প্রস্তাব পাশের ফলে ইরানের সাথে চলমান আলোচনা বা দর কষাকষিতে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা দুর্বল হতে পারে। বিশ্লেষকদের মতে সিনেটের এই প্রস্তাব ট্রাম্পকে পুরোপুরি থামাতে না পারলেও তার রাজনৈতিক ও কৌশলগত স্বাধীনতার উপর একটি গুরুত্বপূর্ণ চাপ তৈরি করেছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত অন্তত 2 জন। এই ঘটনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রয়টার্সের তথ্য অনুযায়ী নাবাতিহ আল ফাউকা এলাকায় সড়ক পরিষ্কারের সময় একটি বুলডোজার ও সেখানে থাকা কয়েকজনের উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলের দাবি, ওই এলাকায় থাকা লোকজন তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের সীমা অতিক্রম করেছিল এবং তারা হুমকি তৈরি করায় গুলি চালানো হয়।
হিজবুল্লাহ বলেছে নিহতরা বেসামরিক নাগরিক এবং একটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এর জেরে নতুন করে উত্তেজনা তৈরি হলেও যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। এদিকে সংঘাতের আশঙ্কার মধ্যেই দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত মানুষজন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। দীর্ঘদিনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারত ও ইরানের মধ্যে। সাম্প্রতিক পশ্চিম এশিয়ার উত্তেজনা ও সংঘাতের সময়ও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। এর আগে খামেনির মৃত্যুতে ভারতের পক্ষ থেকে শোক জানাতে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র নয়াদিল্লিতে ইরানি দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত এবং পরবর্তীতে সমঝোতা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বাড়ছে অসন্তোষ। নতুন জনমত জরিপ বলছে অধিকাংশ মার্কিন নাগরিক মনে করেন এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত সাফল্য নয়, বরং এটি ব্যর্থতা। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দলের সমর্থকদের মধ্যেও দেখা যাচ্ছে হতাশা। অন্যদিকে রয়টার্সের করা জনমত জরিপ বলছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে না বলে মনে করেন বেশিরভাগ মার্কিনী। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির পর প্রকাশিত একাধিক জনমত জরিপে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। সিবিএস নিউজ পরিচালিত জরিপ অনুযায়ী ৭৮% মার্কিন নাগরিক চান যুদ্ধ দ্রুত শেষ হোক। মাত্র ২২% মনে করেন আরও চাপ সৃষ্টি করে ইরানের কাছ থেকে বাড়তি ছাড় আদায় করা উচিত। তবে যুদ্ধ বন্ধের পক্ষে থাকলেও চুক্তি নিয়ে সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিনী। জরিপে মাত্র ২২% উত্তরদাতা বলেছেন চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য বেশি লাভজনক। বিপরীতে ৩৭% মনে করেন এতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ইরান। আর ৪১% মতে চুক্তিটি উভয় পক্ষের জন্য সমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় ধাক্কা এসেছে পারমাণবিক ইস্যুতে। যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা। কিন্তু ৬৯% মার্কিন নাগরিক মনে করেন বর্তমান চুক্তি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারবে না। এমনকি রিপাবলিকান সমর্থকদের প্রায় অর্ধেকও একই মত পোষণ করেন। বিশ্লেষকদের মতে যুদ্ধের সামরিক ক্ষতি সত্ত্বেও ইরান তার কৌশলগত সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে তাদের অবস্থান বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। ফলে অনেক মার্কিন নাগরিক মনে করছেন যুদ্ধের নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রকে আরও দীর্ঘ সময় বহন করতে হবে। জরিপ অনুযায়ী ৫৭% আমেরিকান বিশ্বাস করেন এই যুদ্ধ সমস্যা সমাধানের চেয়ে নতুন সমস্যা বেশি সৃষ্টি করেছে। মাত্র ২১% মনে করেন এটি কার্যকর কোনো সমাধান এনে দিয়েছে। সবশেষে জরিপে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। প্রায় ২/৩ মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প প্রশাসন তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং যে কোনো মূল্যে সংঘাতের অবসান ঘটানোর জন্যই তারা এই চুক্তিতে পৌঁছেছে। জনমত জরিপের এই ফলাফল স্পষ্ট করে দিচ্ছে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের আস্থা তলানিতে পৌঁছেছে। যুদ্ধের লক্ষ্য, কৌশল এবং ফলাফল সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন তারা। ফলে আগামী দিনে এই ইস্যু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১। চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে ভিত্তিহীন ও খামখেয়ালি বলে দাবি করেছে কোম্পানিটি। ক্যালিফোর্নিয়ার সান জোসে ফেডারেল আদালতে করা মামলায় আলিবাবা বলেছে তাদের বিরুদ্ধে পেন্টাগনের সিদ্ধান্তের পেছনে কোনো বাস্তব তথ্য বা আইনি ভিত্তি নেই। চলতি মাসে প্রকাশিত পেন্টাগনের তালিকায় আলিবাবার পাশাপাশি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা BYDর নামেও রয়েছে। এই তালিকাভুক্তির ফলে আগামী ৩০ জুন থেকে এসব প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি করতে পারবে না পেন্টাগন। এদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। বেজিং যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিরক্ষা ও বিরল খনিজ খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। রঙিন ঘুড়ির ছোঁয়ায় বদলে গেছে ডেনমার্কের আকাশ। বিশাল সমুদ্র সৈকতে উঠছে নানা আকৃতির দৃষ্টিনন্দন সব ঘুড়ি, কখনো বিশাল স্কুইড, কখনো কাঁকড়া, আবার কখনো মানুষের অবয়ব। বিশ্বের ২৬টি দেশ থেকে আসা হাজারো ঘুড়িপ্রেমীর
অংশগ্রহণে ফ্যানো দ্বীপে বসেছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। শুধু ঘুড়ি ওড়ানো নয়, সৃজনশীলতা আর আনন্দ ভাগাভাগির এক মিলন মেলায় পরিণত হয়েছে এই আয়োজন। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। আকাশ জুড়ে হাজারো রঙের খেলা, কখনো বিশাল স্কুইড, কখনো কাকড়া, আবার কখনো মানুষের আকৃতির ঘুড়ি। দৃষ্টিনন্দন এমন সব ঘুড়িতে ছেয়ে গেছে ডেনমার্কের ফ্যানো দ্বীপের আকাশ। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ফ্যানো ইন্টারন্যাশনাল কাইট ফ্লায়ার্স মিটিং। বিশ্বের অন্যতম বড় এই ঘুড়ি উৎসবে অংশ নিয়েছেন ২৬টি দেশের প্রায় ৫,০০০ ঘুড়ি প্রেমী। আয়োজকদের হিসাবে পুরো আয়োজন জুড়ে আকাশে উড়েছে প্রায় ২৫,০০০ ঘুড়ি। ডেনমার্কের উত্তর সাগর উপকূলের কাছে অবস্থিত ফ্যানো দ্বীপ ঘুড়ি ওড়ানোর জন্য বিশেষভাবে জনপ্রিয়। বিস্তৃত সমুদ্র সৈকত, শক্ত মাটির মতো সমতল বালু আর নিয়মিত উপকূলীয় বাতাস, সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে ঘুড়ি প্রেমীদের স্বর্গ। ফ্যানো অসাধারণ একটি জায়গা, কারণ এখানে ঘুড়ি ওড়ানোর জন্য প্রচুর জায়গা আছে। অনেক দেশে সৈকতে ঘুড়ি ওড়ানো সীমিত, কিন্তু এখানে সবাই আনন্দের সঙ্গে এটি করতে পারে। তবে বিশাল আকৃতির ঘুড়ি আকাশে তুলতে প্রয়োজন দক্ষতা ও প্রস্তুতি। এক একটি বড় ঘুড়ি নিয়ন্ত্রণ করতে লাগে একাধিক মানুষের সমন্বয়। ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতা নিয়ে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ বছরের পর বছর ধরে এই উৎসবে ফিরছেন শুধু আনন্দ আর নতুন অভিজ্ঞতার জন্য। গত বছর প্রথমবার এসেছিলাম, এবার দ্বিতীয়বার এলাম ঘুড়ি নিয়ে আনন্দ করতে এবং ছুটি কাটাতে। শুরুতে নিয়ন্ত্রণ কঠিন মনে হলেও ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয় বলে জানান অংশগ্রহণকারীরা। তাদের কাছে ঘুড়ি শুধু খেলা নয়, এটি সৃজনশীলতা, বন্ধুত্ব আর আনন্দ ভাগাভাগির এক মাধ্যম। 14 কিলোমিটার দীর্ঘ সৈকতে গাড়ি চালানোর সুযোগও রয়েছে দর্শনার্থীদের জন্য। আর তাই ফ্যানো দ্বীপ এখন শুধু পর্যটন নয়, বিশ্ব ঘুড়িপ্রেমীদের এক মিলন মেলার নাম। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বে আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।